এটা তো আর না, বাজার মূল্য না যে ওই সময় বাজার মূল্য কত হইব তখন আমি সিদ্ধান্ত নিব। এটা তো ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্টে তো যখন সিদ্ধান্তটা নেওয়া হয় তখনই ফরওয়ার্ড ফিউচার প্রাইসটা ফিক্সড আপ করা হয়। তাহলে এখানে এখন ফিক্সড আপ করেছে কত, 870। তাহলে অবশ্যই কম দাম। তো আমরা জানি যেহেতু 870, তাহলে করব, আরবিট্রেজার করবে কি, অ্যাকশন নেবে, সে শর্ট 1 ইউনিট অফ অ্যাসেটস টু রিয়েলাইজ $900 রিয়েলাইজ করার জন্য সে একটা অ্যাসেট সেল করে দেবে। কারণ একটা অ্যাসেট এখন যদি সে সেল করে 900 টাকায় সেল করতে পারবে, এখন বাজারে 900 টাকা করে বিক্রি হইতেছে। আর এই তোমার 9 মাস পরে যখন সে বাজারে যাবে তখন সে 870, চুক্তি মূল্য তার হলো 870, ফরওয়ার্ড প্রাইস হলো তার 870, এই 870 করে সে সেই ট্রানজাকশনটা করবে। আচ্ছা দেখি সে কি কিনবে না বিক্রি করবে, সেটা আমরা এখনই পেয়ে যাব। ইনভেস্ট $39.60 ফর 4 মান্থস। আর ওই যে আমার $40 যে একটা ফিক্সড ইনকাম আছে, সেই $40 যে একটা ফিক্সড ইনকাম, ওরে কি করব, জাযাকাল্লাহ, $40 যে ফিক্সড ইনকাম, ওকে কি করব, ওকে আমি করব কি, এই প্রেজেন্ট ভ্যালু বের করে ও ব্যাংকে টাকাটা সুদ আসলে রেখে দেব, ওই টাকাটা সুদে রেখে দেব। তাহলে কয় মাসের জন্য রাখবো, 4 মাসের জন্য রাখবো। কয় টাকা রাখবো, ওই 40 টাকার প্রেজেন্ট ভ্যালু হয় হলো তোমার 39.60, এটা হয়। তো 39.60 এই টাকাটা 4 মাসের জন্য ব্যাংকে রেখে দিলাম। আর 900 থেকে 39.60 বিয়োগ দিলে হয় 860.40। এটাও 9 মাসের জন্য ব্যাংকে রেখে দিলাম, মানে বিনিয়োগ করলাম। আগে ধার করছিলাম, বড় করছিলাম, এবার বড় না, এবার ইনভেস্ট করলাম। আর একটা কাজ করলাম আমি, ফরওয়ার্ড কন্ট্রাক্টের এইখানে যেহেতু ফরওয়ার্ড প্রাইসটা কম স্পট প্রাইসের চাইতে, সেহেতু আমি বাই করব। আমি ফরওয়ার্ড কন্ট্রাক্টটা বাই করলাম। এই দেখো, এন্টার ইনটু এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই অ্যাসেট ইন 9 মান্থস ফর 870। 870 টাকায় বাই করার জন্য, কারণ ফরওয়ার্ড প্রাইস 870 লেখাই আছে, সেই 870 টাকায় বাই করার জন্য 9 মাসের আমি একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টে সাইন করলাম। এবার আফটার 4 মান্থ, 4 মাস পরে যাব, গিয়ে ওই যে আমি 39.60 টাকাটা ব্যাংকে রাখছিলাম না, ওই টাকাটা সুদ আসল সহ 40 টাকা ফেরত নিয়ে আসলাম। আর পে ইনকাম $40 অন অ্যাসেটস। আমার পজিশন এখানে কি ছিল, আমার পজিশন ছিল তোমার এই শর্ট, ওই যে শর্ট 1 অ্যাসেট অফ অ্যাসেটস টু রিয়েলাইজ $900। শর্ট না, অ্যাসেট তো আমি সেল করে দিছি। অ্যাসেট সেল করে দিলে পরে তো ওই ওর মালিকানা যার কাছে আছে তারে আমারই দিতে হবে না, ডিভিডেন্ড দিতে হবে না, লভ্যাংশ দিতে হবে। তাহলে এই জন্যই বলা আছে পে ইনকাম $40 অন অ্যাসেট। এবার ইনকামটা পে করে দিতে হবে। পে ইনকাম অন অফ $40 অন অ্যাসেট। আর আগের বার দেখো, আগের বার আমি হলো একটা অ্যাসেট বাই করেছিলাম বলে আমি অ্যাসেটের মালিক ছিলাম। আর মালিক হওয়ার কারণে আমি ওই অ্যাসেট থেকে ইনকাম গেইন করেছিলাম। এই জন্য ওখানে লিখছিলাম কি, রিসিভ $40 অফ ইনকাম অন অ্যাসেট। আর এখানে লিখলাম কি, পে ইনকাম অফ $40 অন অ্যাসেট। এবার কিন্তু আমি অ্যাসেটের জন্য $40 পে করে দিয়েছি। আর আমি পে করে দিতে পারবো, কারণ আমি তো বিনিয়োগ করছিলাম 39.60, তার 4 মাসের জন্য। 4 মাস পরে তো আমি 40 পাইছি, তাহলে আমি পে করে দিলাম ব্যাংকে থেকে টাকাটা নিয়ে। এবার অ্যাকশন ইন 9 মান্থস, 9 মাস পরে কি করব, 9 মাস পরে ব্যাংকে যে আমি রাখছিলাম হলো 860 টাকা 40 পয়সা না, ওইটারে সুদ আসল সহ হয় গিয়ে দ্বারা 886 টাকা 60 পয়সা। এই 886 টাকা 60 পয়সা আমি রিসিভ করব করে আমি যে ফরওয়ার্ড কন্ট্রাক্টের বাই পজিশনে ছিলাম, বাই করব হলো 870 টাকা করে। তাহলে 886.60 বিয়োগ 870 কত হয়, 16 টাকা 60 পয়সা হয়। জি স্যার। তাহলে এই যে 16 টাকা 60 পয়সা আমার এখানে প্রফিট হলো। যেভাবে যাক না কেন আমার প্রফিট, কারণ আমরা জানি আরবিট্রেজার তার প্রফিটটা হলো ঝুঁকিবিহীন মুনাফা। আরবিট্রেজারের প্রফিট হবে ঝুঁকিবিহীন মুনাফা। আচ্ছা তোমার দেখো, এই আমি খাতা দেখতে লাগছিলাম,
আজিল হক কলেজের ইনকোর্স পরীক্ষা নিয়েছিলাম। ইনকোর্স করছিলাম। একটা কোশ্চেন হলো তোমার এই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মাস্টার্সের খাতা। আজকে সকালে দেখছি, 4টার সময় ঘুম থেকে উঠছি, তো খাতা দেখতেছি, একটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর একটা প্রশ্ন করেছিলাম কর্পোরেট ফিনান্স, আর একটা প্রশ্ন করেছিলাম ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড লিজ ফাইন্যান্স। ওদের এগুলো সিলেবাসে আছে আর কি। এগুলো তোমরা 2টা কোর্স আগেই করে ফেলছো, তোমাদের শুধু এবার আইএফএম আছে। তো 3টা খাতা দেখতেছিলাম, 3টা খাতায় 15 মার্কের পরীক্ষা নিয়েছি, ইনকোর্স পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা, আর হাইয়েস্ট পাইছি হলো 4, আর সবাই 3, 1, 2, 0, জিরো সংখ্যা বেশি। এই হলো তোমার এমবিএ ছেলে মেয়েদের প্রাপ্তি। এই ছেলে মেয়েগুলো আবার পরীক্ষা দেবে ইয়েতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তখন দেখা যাবে এরা এইরকম ভুল ভাল লিখবো, এই যা লিখছে না এই লিখবো, এবং এইরকম ভুল ভাল লিখে ওরা 60-70 নম্বর পাইবো 80-র মধ্যে। ওদের ওদের এক একজনের গ্রেড চলে যাইব মনে করো যে 3-র উপরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো মনে করো গ্রেড সরাসরি চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমরা এত সহজ গ্রেড পাও না, কিন্তু এখানে গ্রেড হইব কেমনে, ওরা ওরা পাইবো হলো তোমার মনে করো 3.25, 3.50, 3.40, 3-র উপরে সবার রেজাল্ট, মানে 60-এর উপরে সবাই পাবো। এই ভুল ভাল লিখে সবাই 60-এর উপরে পাবো। কি দেখো কি অবস্থা, অথচ একটা অঙ্ক পারে নাই, একটা থিওরি কনসেপ্ট লিখতে পারে নাই, আরবিট্রেজার কাকে বলে আসছে সে আরবিট্রেজার লিখতে পারে নাই, ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে আসছে লিখতে পারে নাই, একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। 2-1 জন দেখি হুবহু বইয়ের কথা লিখছে, তখন আমি বুঝলাম ও হলো গুগলেতে মোবাইলে নকল করছে, মোবাইল থেকে গুগল থেকে যে ডেফিনেশনটা, গুগলে যে ডেফিনেশন আছে না ওই ডেফিনেশনটা নকল করছে, ওর খালি হয়েছে, আর কারো হয় নাই। এরকম 2-4 জন স্টুডেন্ট আছে, আর সবাই ভুল করছে। মানে এ জাতির কি দুর্দশা অবস্থা, অথচ এরা সবাই ডাবল জিরো পাওয়ার মতো যোগ্যতা রাখে, এবং ফাইনালি এরা সবাই ফেল করবে, বারবার ফেল করবে, আর এক সময় লেখাপড়া বাদ দিয়ে চলে যাবে, অথবা লেখাপড়া করে পরীক্ষায় পাশ করবে। এইটাই তো হওয়া উচিত ছিল, তা হয় নাই। তারা সবাই 3.25, 3.30 এরকম রেজাল্ট নিয়ে পাশ করবে। ক্লাস নেওয়ার জন্য কি পরিমাণ তোড়জোড় আমি করছি এখানে এসে এমবিএ। আমি সর্বসাকল্যে এমবিএ তে ক্লাসে স্টুডেন্ট পাইছিলাম হলো এই 6 জন আর 7 জন পাইছিলাম, আর একদিন পরীক্ষার আয়োজন করছিলাম সেদিন পাইছিলাম 12 জন, আর স্টুডেন্ট হলো এখানে 150। মানে এমবিএ তে 150 স্টুডেন্টের মধ্যে ক্লাস টেস্টের আয়োজন করছি, 10 জন আসে না। তো এতকাল ধরে এই এমবিএ তে কোনোদিন ক্লাসের রুটিন ছিল না, কোনো ক্লাস টেস্টও ছিল না, কোনো কিচ্ছু ছিল না। আমি এসে জোরাজুরি করে চেষ্টা করেও চেষ্টা করে এইটুকু করতে পারছিলাম, এবং পরীক্ষা ছেলেমেয়েদের নিলাম, সেই পরীক্ষায় সবার এই অবস্থা। দেখো এই ছেলেপেলেই কিন্তু এরা কিন্তু ভালো স্টুডেন্ট, কারণ এরা ভালো স্টুডেন্ট না হলে এই সমস্ত কলেজে টিকে নাই, এদের রেজাল্ট ভালো। এরা ফাইনাল পরীক্ষা দিয়ে 3.25, 3.30, 40, 3-র উপরে রেজাল্ট দিয়ে তারা পাশ করবে। কি হতাশাজনক, কি কষ্টের কথা। আর যদি এরা যদি ফেল করতো 90%, তাহলে সে বোঝা যেত যে না, জাজমেন্টটা প্রপারলি হবে। তার মানে জাজমেন্ট প্রপারলি হয় না। তোমাদের 7 কলেজে তোমরা যে পরিমাণ শ্রম দাও, ওর 1 কণা শ্রম ওই জাতীয় বিশ্ববিদ্যালয় পোলাপান দেয় না। আর এরা হলো স্যার তোমাদের অফিসে একই অবস্থা স্যার, অফিসে গেলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আসছে ওরা স্যার একবারে মানে ফাইন্যান্সে অ্যাকাউন্টসে যারা জব করে ওদের কোয়ালিটি অনেক লো স্যার। সি 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 সি, তখন আর লজ্জার বিষয় না, এটা কিন্তু লজ্জা আমাদের শিক্ষকদের। জি স্যার, ওই যে সাধারণ জার্নাল জিজ্ঞেস করলে ওরা মানে ভয়ে থুতো মতো খাই দেয়। হ্যাঁ তাহলে দেখো, জার্নাল মাল ক্রয় করা হলো, এই জার্নাল পারে না, তাহলে এইগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় যে কি জঘন্য কাজ করতেছে, এই জঘন্য কাজ আর এর কোনো শেষ নাই। তারপরে আমি মনে করো যে পরিমাণ চেষ্টা করতেছি, চেষ্টা আসলে কি সত্যি কথা বলতে কি, যে চেষ্টা করবে তার তার খবর আছে, তার কেউ পছন্দ করে না।
আমি যখনই যে টিচারদের ক্লাস টেস্ট নিতে কই, অ্যাসাইনমেন্ট নিতে বলি, প্রেজেন্টেশন নিতে বলি, আমি যখন এগুলো বারবার নিজে নিচ্ছি, ছাত্ররা আমারে গাই লইতেছে মনে মনে, আর টিচাররা মনে মনে গাই লইতেছে, এবং টিচাররা ঠিক মতো নিতেছে না। আমি বিভাগের চেয়ারম্যান, আমি আমি এত করে বলতেছি, তারপর তারা ঠিক মতো নেয় না। না নিলে তো তেমন কিছু করা যায় না, বুঝছো না? তো ওই ঠিক মতো নেয় না, নন কোঅপারেশন করে। তার মানে ভালো করার ইচ্ছা থাকলেও কেমনে করব? মাথায় পছন্দ, পুরো সারা জায়গায় পছন্দ হচ্ছে তো, কারো ইচ্ছা সেইটাকে আমি স্টুডেন্টদের থার্ড ইয়ারে, থার্ড ইয়ার, হ্যাঁ, থার্ড ইয়ার স্টুডেন্টদের টেস্ট পরীক্ষার ইয়ে করে দিছি, রুটিন করে দিছি। সেই রুটিনটা হলো রবিবার আর হলো বুধবার পরীক্ষা নেই প্রত্যেক সপ্তাহে, রবি বুধ 3 ঘন্টা ব্যাপী পরীক্ষা। তাতে পরীক্ষা নিতে লাগবে হলো 1.5 মাস, 1.5 মাস না 1 মাস, 1 মাস লাগবে পরীক্ষা নিতে, 1 মাস। এই জন্য আমাদের বলে কি, স্যার আপনি তো মাসব্যাপী পরীক্ষার আয়োজন করছেন, টিচারে বলে মাসব্যাপী পরীক্ষার আয়োজন করছি। আমি তো করছি স্টুডেন্টদের ভালোর জন্য, ওরা পরে পরে এসে পরীক্ষা দেবে, ওদের একটা সাজেশন দিয়ে দিছি, ওই সাজেশন অনুসারে ওরা পড়বে, পরে পরে এসে পরীক্ষা দিবে, যাতে ওদের ইয়েটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু টিচাররা আর ভালো লাগতেছে না, টিচারে এতদিন ধরে পরীক্ষা মাথার মধ্যে একটা পরীক্ষার পেইন থাকবে, পরীক্ষা হলে ডিউটি করতে হবে, তাদের আবার আপনি তো মাসব্যাপী পরীক্ষা নিয়েছেন, রুটিন করে দিয়েছেন, অথচ আমি ওদের সাথে আমি সিদ্ধান্ত নিয়ে ওদের সাথে কথা বলেই আমি কাজটা করছি, এখন আর ভালো লাগতেছে না তাদের। এই হলো মানুষের অবস্থা। কারণ যখনই পরীক্ষা দ্রুত একদিনে 2-3টা করে পরীক্ষা নিয়ে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন ওই টাকাটা পরীক্ষা শেষ করেই যে টাকাটা স্টুডেন্টের কাছে নিচ্ছে, যা খরচ হয়েছে খরচ বাদ দিয়ে বাদ বাকি টাকাটা টিচারদের মধ্যে ভাগ হয়ে যাবে। কি মজা, কি মজা! 1 সপ্তাহ পরে মনে করো দেন বা 15 দিন পরে সব টাকাটা ভাগ করে নিজেরা নিতে পারলো। আর এখন তো পরীক্ষা যখনই এতদিন ধরে হবে, ছেলেমেয়েরা তো লেখাপড়া করে আসে পরীক্ষা দেবে, ওরা তো পরীক্ষা হলে লিখবে, ওরা তো অ্যাডিশনাল পেজ নেবে, ওদের পিছনে তো যে কয় টাকা ওদের কাছ থেকে নিছি, ওর চাইতে বেশি খরচ হয়ে যাবে। এবার পরে ভাগের ভাগ কিচ্ছু পাবো না, তখন আমার আরো গাই লিখবো, বুঝছো? তখন আমার আরো গাই লিখবো। এই অবস্থার মধ্যে আছি। এই মাস্টার্স পরীক্ষার বন্টন থেকে নাকি ওরা 10,000-12,000 মতো পায় এক একজন। এবার তো যদি শেষ পর্যন্ত পায় 2-1,000 পাইতে পারে, নাও পাইতে পারে। তো এই ঘটনা যদি ঘটে, তখন আমারে কি ভালো মনে করবো? স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ কি আমারে পছন্দ করবে? আল্লাহ জানে। দোয়া করো আমার জন্য তোমরা। হম, ঠিক আছে তাইলে। 5.3 টেবিল এবং 5.2 এই দুইটা টেবিল তোমাদের প্র্যাকটিস থাকলো। আর আগামী ক্লাসে আমাদের ওই যে অঙ্ক আছে না, 2টা অঙ্ক, কত 15 না 14, কত নাম্বার অঙ্ক যেন প্রশ্ন করছিল আমারে গত ক্লাসে সুইটি, ওইগুলো আগামী ক্লাসে বোঝাই দিব না, তাহলে এই চ্যাপ্টার আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। চ্যাপ্টার এন্ড কোশ্চেন গুলো আবার তোমাদের প্র্যাকটিস থাকলো। কিরে ফরহাদ, তুই কই থেকে এলি? হ্যাঁ স্যার, প্রথম লিঙ্ক তো স্যার ঢুকে নাই, পরবর্তী লিঙ্ক স্যার ঢুকছে, প্রথম লিঙ্ক কাজ করতেছিল না। প্রথম লিংকে কোড দিয়ে ঢুকলেই হয়, পাসওয়ার্ড আর কোড দিয়ে। ও তাই নাকি? ওইটা ট্রাই করছে কিন্তু ওইটা হয় নাই, পরেরটা আবার হয়েছে, এখানে স্যার পরে। আচ্ছা, ওই রেকর্ডটা দেখে নাও। জয় রেকর্ড করছে, জয় রেকর্ড দিয়ে দিবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এতটুকু থাকলো আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।